না মেয়েরা সার্ভিসের জন্য আসে না, তো মেয়ে দিয়ে ব্যবসা করে, নারী পাচার করে টাকা পয়সা ইনকাম করছেন। তো আমি বললাম আমি তো রাস্তায় বসে মানুষকে ডেকে ডেকে আনি না। দ্বিতীয় বিয়ের পর আবার সুখী হওয়া যায় কিনা? তাবিজের মাধ্যমে তোমাকে কিন্তু মেরে ফেলাও সম্ভব। সবাই দেখেই বলতেছে এটা নজর লাগছে। বিশ্বাস করেন আমাদের কাছে টাকা নাই, ওই টাকাটার মধ্যে থুতু দিয়ে তারপর দিয়ে আসি। যে পারতেছে সামনে মারতেছে, যে পারতেছে পিছন ধরে ল্যাস টান দিচ্ছে। সফলতাও কখনো কখনো কাল হয়ে যায়। বিশ্বাস করেন আমি আমার শত্রুকেও ভালোবাসি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। বিন্দিয়া আপা যাকে আমরা চিনি, তিনি সব বাধা ছাপিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছে এবং সেখানে তিনি ভালো আছে, আমরা তো তাই জানি। কিন্তু সেখানে আবার সমস্যাটা কোথায় আসলো? আমার হাজব্যান্ড সত্যিকার অর্থে একজন ভালো মানুষ। ওনার মতো মানুষ আমার মনে হয় দ্বিতীয়জন হয় না। আমার চোখে উনি এতটাই ভালো। সো ঘরের দিক থেকে তো আলহামদুলিল্লাহ আমি যেই জায়গায় আছি, যে অবস্থানে আছি, যতটুকু সুখে আছি, আমার মতো সুখে মানে কোটিতে একজন আছে কিনা আমার দেখা, আমার চোখে আমি এটার বিশ্লেষণ করতে পারবো না, বা আমি দেখি নাই। মাশাআল্লাহ। আমি নিজেকে এতটা মনে করি যে আমার ঘরের দিক থেকে, আমার হাজবেন্ডের দিক থেকে আমি এতটা সুখে আছি। কিন্তু লাইফে যখন একের পর এক ধাপগুলো পাড়ি দেয়, তখন আসলে বাধা আসতেই থাকে। সেই বাধার কোনো শেষ থাকে না। সো বলবো না যে আমার বাধা শেষ হয়ে গেছে, এখন ভালো আছি। যেমনই আছি আলহামদুলিল্লাহ ওভারঅল। তবে আজকে যে বাধাগুলো আছে এগুলোই শেয়ার করব, সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। তবে অনেকে বলে যে সোশ্যাল মিডিয়াতে যা দেখায় ভেতরে নাকি তা না। হ্যাঁ, এটা কতটুকু সত্য আপনার ক্ষেত্রে? কত সুন্দর কাপল, কত রোমান্টিক, কত অডিয়েন্সদের কাছে কতটা সুইট, মানে এরকম। কিন্তু সত্যিকার অর্থে তাদের লাইফটা এমন না, এরকম আমি অনেক দেখছি। কিন্তু আমি যেভাবে ভিডিওগুলো করি, আমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করছি এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে, আমার মনে হয় যে ফেক আমি কিছুই করি নাই। আপনিও তো আসলে জীবনের প্রথম ইনিংস যেটাকে বলছে, যে এর পূর্বে যে বিবাহটা, সে সময় অনেক কষ্ট পেয়েছেন, অনেক স্ট্রাগলের কাহিনী আমরা শুনেছি। সেই সময়টা তো অন্য কোনো মেয়ে বা সাধারণ মেয়ে হলে আসলে ওখানেই শেষ হয়ে যেত, যে ঠিক আছে আমার জীবনে মনে হয় কিছু হবে না। দ্বিতীয় বিয়ের পর আবার সুখী হওয়া যায় কিনা, আপনার কি পরামর্শ থাকবে মেয়েদের? জীবন নষ্ট করেও যদি বেঁচে থাকো তাও কিন্তু আলহামদুলিল্লাহ, মরে যাওয়ার চাইতে। আমি এইটা বুঝাচ্ছি। যেমন হচ্ছে অনেক মেয়েরা স্ট্রাগল করতে করতে কিন্তু তারা অনেক সুইসাইড বা নিজের জীবন শেষ করে দেওয়ার মতো চিন্তা ভাবনা করে, বা ওই টক্সিক রিলেশনশিপের মধ্যেই থাকে। হ্যাঁ, কষ্ট করে মানায় নেয়। সেটা তো অবশ্যই মানিয়ে নেওয়ার বিষয়টা তো আমাদের বাঙালিরা, আমরা তো এটা একদম সেরা। এটা নিয়ে তো কোনো কথা হবে না। তবে ওই যে প্রথমে যেটা বললাম, যে জীবন নষ্ট করার মানে একদম মরে যাওয়ার চাইতে জীবন নষ্ট করে বেঁচে থাকা বা রিস্ক নিয়ে বেঁচে থাকাটাও কিন্তু আরেকটা পথ আমি মনে করি। দরকার নাই তো আমার ওইরকম একটা এক্সট্রিম লেভেলের খারাপ কোনো কিছু হোক, আমি একদম শেষ হয়ে যাই, এরকম কোনো কিছু আসলে করা উচিত না। একটু সুন্দরভাবে চিন্তা ভাবনা করে নিজের জীবন কিন্তু গুছিয়ে নিতে পারে। আর আরেকটা কথা হচ্ছে, আল্লাহর উপর ভরসা রাখলে তো আর কথাই নাই। ধৈর্য ধারণ করে সুন্দরভাবে বুদ্ধি খাটিয়ে অতিক্রম করার যে পরিকল্পনাটা, যে ধৈর্যটা, এটা আমার মাঝে সুন্দরভাবে, মানে আমার হাজব্যান্ডও খুব প্রশংসা করে এই জিনিসটা, আমি খুব পারি। আমি মানে বিপদে পড়লেও আমি চিন্তা করি পজিটিভ কিছু, নেগেটিভ কিছু, সবকিছু চিন্তা ভাবনা করে দেন হচ্ছে আমি আগাইতে পছন্দ করি। ক্যামেরার উপরে কথা হচ্ছিল যে সবকিছু ভালো থাকা সত্ত্বেও কি যেন একটা কালো ছায়া আপনাদের উপরে আছে, যেটা প্রতিনিয়ত আপনি বাধার সম্মুখীন হচ্ছেন, সেই বিষয়গুলো একটু জানতে চাই। আজ থেকে 3 বছর আগেও কিন্তু মানুষে জানতো না আমাদের কাছে বাড়ি করার টাকা আছে। আজ থেকে 3 বছর আগেও মানুষে ফিল করে নাই আমাদের কাছেও ব্যাংক ব্যালেন্স আছে, এটা কিন্তু ফিল করে নাই। যখন আমার দৈনন্দিন জীবনের লাগে না, যখন আসলে এবিলিটি হয় বা যখন যার কোনো কিছুর প্রয়োজন হয়, যেমন ওকে আমার একটা বাড়ির প্রয়োজন, যেহেতু আমি ভাড়া বাসাতে আছি, আমার একটা বাড়ির প্রয়োজন, আমার একটা গাড়ি আমার একটা শখ ছিল। বাড়ি আমার মনে হয় টাকা পয়সা হইলে এটা প্রত্যেকটা মানুষের একটা শখ থাকে। শ্বশুরবাড়ি থেকে যেহেতু আমাদের সম্পর্কটা মেনে নেয় নাই, তারা হচ্ছে জায়গা দিতে আপত্তি জানায় তোমার ভাইয়াকে। এখনো মেনে নেওয়া হয় নাই? না, এখনো মেনে নেওয়া হয় নাই। কখনো জিজ্ঞেস করেছেন যে কেন মেনে নিচ্ছেন না, এখন তো আমরা ভালো আছি? তার লাইফের তার মা বাবা হয়তো চিন্তা করছে ছেলেটা হয়তো আরো বেস্ট কিছু পেত, এরকম কোনো কিছু, সেই দিক থেকে হয়তো তাদের একটা আক্ষেপ ছেলের প্রতি, যে হয়তো একটা রাগ অভিমান, এই জন্য হয়তো তারা অ্যাকসেপ্ট করে নাই। যেহেতু মেনে নেয় নাই, তখন বাড়ি করার যে জায়গা
এই জায়গাটা তোমার ভাইয়া সবসময় চাইছে যে আমার নিজের পৈতৃক সম্পত্তিতে আমি বাড়ি করে আমি থাকবো। আমার জায়গা কেনারও এবিলিটি আছে, বাট আমি যখন চিন্তা করলাম যে না, উনি যেহেতু এই আক্ষেপটা আমার কাছে করেছে যে ওনার নিজের জায়গাতে উনি বাড়িটা করতে যাচ্ছে, হয়তো সেটা আমার কাছ থেকে অধিক মূল্যায়ন পেতেও উনি এটা চাইবে। কারণ একটা আছে না যে আমরা স্ট্রাগল করছি, বিজনেসের এত দূর আসছি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি সাপোর্ট কোনো কিছু ছাড়া, এখন যদি ফ্যামিলি থেকে যদি সে কিছু নিজের একটা খুঁটি, নিজের বাপের থেকে একটা সম্পত্তি পাওয়া কি ওর একটা খুঁটি না, ওর একটা সম্মান বৃদ্ধি না? তো হয়তো সে সেটাই চাইছে যে না, আমার নিজের একটা খুঁটিতে যদি বাড়িটা হয় তাহলে বাচ্চাদের কাছেও বলতে পারবে এটা তোমার বাবার, বা এটা আমার কাছেও সে আরো গর্ব করে বলতে পারবে হ্যাঁ আমাকে আমার ফ্যামিলি জায়গা দিছে, হ্যান ত্যান, এরকম একটা সম্মান বৃদ্ধিও উনি পাবে। অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি তো করাই যেত, কিন্তু আমিও চেয়েছিলাম যে না, ওনার সম্মানটা যেন এখানে থাকে। উনিও যেহেতু বলতে পারে ভবিষ্যতে যে না, বিজনেসের যে টাকা এটাও আমাদের দুজনের, যেটা আমরা বাড়ি করছি, এবং কি জায়গা যেটা সেটাও আমাদের। তারপর ফাইনালি যাই হোক জায়গাটা দিয়েছে, দেন হচ্ছে বাড়িটা করেছে। কিন্তু তার আগেই হচ্ছে যখন বাড়িটা হচ্ছিল না, তখন আমাকে খুশি করতে আসলে উনি গাড়িটা আগে কিনেছে। তো তখন 3 বছর আগেও কিন্তু কেউ জানতো না যে আমাদের কাছে আসলে বাড়ি করার মতো টাকা। ইভেন ওর বাবার কাছে বা মায়ের কাছে যখন বলছে আমি বাড়ি করব, তখন বলছে এই বয়সে কিসের বাড়ি, আর এই বয়সে টাকা পয়সা আছে যে বাড়ি করবে? ভাইয়ার বয়স কত? তোমার এগুলোই কোশ্চেন করতে হবে। না এই বয়সে বললেন না, অনেকে এই বয়সে বলতে আমাদের তো তোমার ভাইয়া যখন বিয়ে করে তখন হচ্ছে ইন্টার কমপ্লিট করে বিয়ে করে। আচ্ছা আচ্ছা, 2016-তে আমরা বিয়ে করি। এজ তো মা বাবার কাছে তো এটা সম্পত্তি ভাগ করে দেওয়ার মতো এজ না, তো সেই ক্ষেত্রে আর কি ওনারা এটাতে আপত্তি জানাইছে যে এই বয়সে, তার উপরে এই বয়সে বাড়ি, এটা তো বাড়ি কখন করে মানে শেষ বয়সে গিয়ে অনেকেই করে, তাই না? এরকম আর কি। তখন তাদের কাছেও বিশ্বাস হয়নি, মানে পরিবারের কাছেও বিশ্বাস হয়নি। কারণ কি, আমরা দেখাইনি। তোমার ভাইয়া একদম দেখানোটা পছন্দই করে নাই, তো আমরা দেখাইনি। যখন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে, তখন যখন আমরা সেটা কিনেছি, যেমন আমাদের গাড়িটা অবশ্যই লাগতো, দেন হচ্ছে আমার বাড়িটা অবশ্যই লাগতো। তো যখন ম্যানেজ করে পরপর আমি সবকিছু তুলে ধরেছি, তখনই হচ্ছে সমস্যাগুলো, মানে অন্যরকম সমস্যার মধ্যে আমরা পড়েছি। তখন নতুন সমস্যার মধ্যে আমরা পড়েছি, কিন্তু তার আগে এক ধরনের সমস্যা ছিল, ওই যে স্ট্রাগল করা, তুমি যেটা একটু আগে বললা। কিন্তু যখন বাড়ি গাড়ি যখন আমাদের শুরু হয়েছে বা কিনেছি বা বাড়ির কাজ শুরু করেছি, তখন এবার অন্যান্য ধাপে বিপদের সম্মুখীন হয়েছি। আমরা কি শুনতে পারি মানে কি ধরনের বিপদ? হঠাৎ করে যখন দেখবে যে তুমি ভালো লাক্সারিয়াস লাইফ লিড করতেছো, ভালো ভালো মানে গাড়ি কিনছো, বাড়ি করতেছো, সবকিছুতে মানুষ হঠাৎ তাদের চিন্তা ভাবনায় আসবে যে না, তুমি এত টাকা আসলে কিভাবে কি, যারা কাছের তারা তো দেখবেই তোমার কষ্টটা, তাদেরকে তো আর এক্সপ্লেইন করতে হবে না। তো মানুষের নজর পড়ছে, নজর পড়ার পরে অনেক হেটার্স বেড়ে গেছে, যে জেলাসি। আপনি নজরে বিশ্বাস করেন? হ্যাঁ করি। ওরে বাবা কি বলো, আমার ছোট মেয়েটা অসুস্থ, গত মাস থেকে পুরা স্কিন, মানে একটা পরিমাণ, একটা ইঞ্চি স্কিন ওর বাদ নাই, ঠোসা পড়া ছাড়া পুরা স্কিন হচ্ছে ওর ঠোসা পড়ে গেছে। আমার মেয়ে ফাতিহাকে সবাই পছন্দ করে, ফাতিহার এই অবস্থা হয়েছে। ওইটা থেকে সারতে না সারতে এখন ওর জ্বর স্টিল নাও। এই যে আমি এখন সেটে আসছি, তোমার ভাইও অসুস্থ, এত গুরুতরভাবে জ্বর আসছে। এই 9 বছরে আমি ওনার এইরকম লেভেলের অসুস্থতা দেখি নাই। বড় মেয়েটা অসুস্থ। আমার গত 3 দিন আগে, তুমি জানে না মানে তুমি দেখছো কিনা, আমার গত 3 থেকে ঈদের 2 দিন আগে, ঈদের 2 থেকে 3 দিন তো ঝামেলাটাই হইলো, তার 2 দিন আগে সম্ভবত আমি রাতের 1টা বাজে হচ্ছে আমার কুমিল্লাতে হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। ইভেন আমার গত মাসে আমি 4 বার সেন্সলেস হই। আমার তখন ভেবেছিল হয়তো হাই প্রেশার, এরকম হাই প্রেশার থেকে এরকম। তারপর আমার সিটি স্ক্যান থেকে, ঘাড়ের এক্সরে থেকে, আলট্রা থেকে শুরু করে, ইউরিন টেস্ট থেকে শুরু করে সব কিছু করানো হয়, কিন্তু মানে এবং হচ্ছে বড় ডক্টরও দেখানো হয়েছে। রিপোর্ট দেখে ডাক্তার বলছে যে আমার ভিতরে কোনো ধরনের কোনো রোগী নেই, কোনো ধরনের কোনো রোগী নেই।
মানে কোনো রোগ ধরতে পারছে না, তারপর সবাই অসুস্থ। এটা কি আপনি নজর, এটা নজর, এটা এটা আবার যে তুমি বলে না নজরে বিশ্বাস করি কিনা, তো আমি এখন এসে এই জায়গায় আসলে আমি যেভাবে বিষয়গুলা আমার কাছে মনে হচ্ছে সবাই দেখেই বলতেছে এটা নজর লাগছে। আমার মেয়েকে দেখে তো সবার আগে আমাকে ইচ্ছা মতো বকা দিছে অনেকেই, যে আমার আম্মু, ওই যে আমার স্টুডেন্টের মাটা, এগুলো মুরব্বী আছে না, বকা দিছে যে মেয়েটাকে কেন ভিডিওর সামনে আনছে। বাধা বিপত্তি তো ছোটখাটো এগুলো লেগেই আছে, এগুলো অতিক্রম করে এগুলা যতদিন বেঁচে থাকবে ততদিন তো টুকটাক করে আসবে, ঝামেলা যাবে, এটা তো অন্যরকম। কিন্তু হয় না স্পেসিফিক কিছুর কারণে বাধা বিপত্তি, যেমন হচ্ছে তুমি উপরে উঠে যাচ্ছ, কিছু মানুষ সেটা সহ্য করবে না, তখন তোমাকে টেনে হিচড়ে নিচে নামানোর জন্য লেগেই থাকবে। একটাতে যদি সে সাকসেস না হয় আরেকটা ধরে টান দিবে, আরেকটাতে সাকসেস না হলে আরেকটাতে তোমাকে মেন্টালি ব্লেম দিবে, হ্যান দিবে, ত্যান দিবে, এরকম করে তোমাকে ধরেই সে পড়ে থাকবে, এরকম আছে না। তো এইগুলোই হয়ে যাচ্ছে আমার সাথে। আচ্ছা, নজরের পাশাপাশি আপনি হিংসাত্মক মনোভাবের মধ্যেও পড়েছেন। এটা আগে, এটা রিসেন্টলি আমি দেখলাম যে আপনি লাইভে এসে খুব কান্নাকাটি করছিলেন, বিভিন্ন জায়গায় পোস্টও দিচ্ছিল যে আপনি হচ্ছে নারী পাচারকারী, এবং আপনি হেল্প চাচ্ছিলেন যে আপনি এটার সাথে যুক্ত না। আপনি কি এই বিষয়গুলো বলবেন? এটাও কি কারো হিংসাত্মক প্রবণতার কারণেই হয়েছে? একটা পার্লারে যে কোনো মেয়ে আসতেই পারে, এই যে আমি নারী পাচারকারী, রাতারাতির মধ্যে কিন্তু আমার নাম হয়ে গেল আমি নারী পাচারকারী। কিন্তু আজকে এতটা বছর আমার চোখে পানি চলে আসতেছে, সত্যি কথা, এতটা বছর অগণিত মেয়েকে আমি উপকার করে আসছি, অগণিত মেয়েকে আমি হেল্প করে আসছি, এগুলো কখনো সোশ্যাল মিডিয়াতে আমি দেখাই নাই। যখন করোনাতে যখন কেউ কাউকে মরে যাওয়ার ভয়েও জায়গা দিত না, সেই সময়টা তো যখন অনেক পার্লার ওনার মেয়েদেরকে বের করে দিছে, সেই সময়টা তো আমি কিছু মেয়েকে আমি বলছি আমি ডাল ভাত খাইলে তোরাও ডাল ভাত খাবি। একজন রাস্তায় গিয়ে বলছে, আপু বাসা থেকে একটা মেয়ে কাজ করতো, আপু বের করে দিছে, আমি এখন ওয়াশরুমে যাইতে পারতেছি না, একটা রেস্টুরেন্টে আসছি, তারা ওয়াশরুমে যাইতে দিচ্ছে না, করোনাকালীন সময়। আমি বললাম তুই আমার বাসায়, আপু তুমিও তো চলতে পারো না, এখন বাসায় যদি আসি তোমার এতগুলা ভাইয়ের বউ আছে, হ্যান আছে, ত্যান আছে, ভাইয়া আছে, কি না কি ভাববে। আমি বললাম কিচ্ছু ভাববে না, বাসায় ওই মেয়েটাকেও আশ্রয় দেয়, আরেকটা মেয়ের মা বাবা তাও বের করে দেয়, ওই মেয়েটাকেও আশ্রয় দেয়, আরেকটা মেয়ের একটা কর্মস্থল থেকে করোনাকালীন সময়ে চাকরি থেকে বিতাড়িত করে, তখন ওই মেয়েটাকেও আমি আশ্রয় দেই, দিয়ে আমি রাখি। ইভেন পরপর যে মেয়েগুলো আসে উটকো, যাদেরকে আমি চিনি না জানি না, অনেক জ্বালা থাকে, অনেক বিশ্বাস করে, হাজবেন্ডের সাথে রাগ করে চলে আসছে বা এইভাবে চলে আসছে, মানে হাজবেন্ডের সাথে রাগ করে চলে আসছে বা ডিভোর্স হয়ে গেছে, বা ফোন দিছে, আপু আমার সাথে 1 মিনিট কথা বলেন, আপনি কি মৌ আপু, আমার সাথে 1 মিনিট কথা বলেন, আমাকে বাঁচান, আমি এখন না হয় সুইসাইড করবো, আমি রাস্তার মধ্যে আছি, আমি এখনই গাড়ি নিচে পড়ে যাব। আমি বললাম কি হয়েছে, এগুলো বলার দরকার নেই, তুমি আমার বাসায় আসো। আমার পার্লারে আসছে, সুন্দরভাবে বুঝাইছি, বুঝে শুনে ফ্যামিলির কাছে পাঠিয়ে দিছি। এরকম অনেক হয়েছে, অসংখ্য হয়েছে। কখনো এগুলো আমি সোশ্যাল মিডিয়াতে আমি বলি নাই, এই বিষয়গুলো কখনো আমি বলি নাই, উপকার করছি সেটা আমি কখনো এক্সপ্লেন করি নাই। কিন্তু একটা মেয়ে আসছে, আসার পর আমি মেয়েটার সাথে দেখা করলাম না, দেখা হলো না, আমার পার্লারে যে কেউ আসতে পারে, দেখা হয় নাই, আমি তাকে চিনি না জানি না, হ্যাঁ মেয়েটা আসছে শুধু, সেটাই আমার অপরাধ হয়ে গেছে, অনেক বড় অপরাধ। কি হয়েছিল সেদিন হচ্ছে ব্রাক প্রতিষ্ঠানের মেন্টর হিসেবে নারীদের একটা ক্লাস ছিল, নারী উদ্যোক্তাদের নিয়ে একটা ক্লাস ছিল, ওইখানের মেন্টর হিসেবে আমার একটা ইনভাইট ছিল, ওই ক্লাসটা আমার অ্যাটেন্ড করবো আমার 1টা বাজে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে 9টার দিকে রেডি হয়ে আমি 1টাতে বের হয়ে যাই। শুধু পার্লারে গিয়েছিলাম ওই দিন আমি শাড়িটা পরার জন্য। আমার সাথে যদি কোনো ক্লায়েন্টের দেখা হয়, চোখে চোখ পড়ে, আমি কিন্তু তাকে সালাম দিই, হাই হ্যালো জিজ্ঞেস করি, কারণ আমি জানি প্রত্যেকটা মেয়ে আমাকে দেখে আসছে, তারা আমাকে চিনে, আমি হয়তো চিনি না, তারা প্রথম নজরটা তাকালে এইভাবে তাকিয়ে থাকে, তখন আমার কাছে না মনে হয় যে সালাম দিয়ে আমি কথা বলে তারা আরো খুশি হবে। শাড়িটা পরে দেন হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি, ওই সময়টাতে একটা ক্লায়েন্টও আমার সাথে বের হচ্ছে। সন্ধ্যাতে খবর আসে হচ্ছে, আপু 2জন ছেলে আসছে, একটা মেয়ে নাকি আমাদের এখানে ভর্তি হয়েছে, সেই মেয়েটা বাসা থেকে বলে আসছে আমাদের এখানে ভর্তি হয়েছে, মেয়েটা রাগ করে আসছে, এখন মেয়েটা এখানে আছে কিনা তারা জিজ্ঞেস করছে, আমরা বলছি মেয়েটা নাই, এরকম কোনো মেয়ে আজকে আমাদের এখানে ভর্তি হয় নাই। বলতেছে মা তোমার এখানে আমার এই মেয়েটা আসছে, রাগ করেই আসছে, আমার এই ছেলেটা মেয়েটাকে এখানে এসে সকালে দিয়ে গেছে।
হ্যাঁ, তোমার এখানে এই লোকেশন দেখাচ্ছে, তোমার এখানে আসছে। তো আমি ওনাকে এই কথাটাই বললাম যে কেন আসছে। উনি বলল যে শিখতে আসছে, কাজ শেখার উদ্দেশ্যে আসছে। তো আমি বললাম আঙ্কেল, যদি কাজ শেখার উদ্দেশ্যে এসে থাকে, এই মেয়েটা আমাদের এখানে ভর্তি হয় নাই, এইরকম কোনো মেয়ে আমাদের এখানে আজকে ভর্তি হয় নাই। এই জায়গাতে এত পরিমাণ মানুষ জমে গেছে, তাদের কথা ছিল এখানে আসছে, এখানে আসছে, এটা ধরেই পড়ে আছে। তারা লোকেশন কিভাবে পেল? হয়তো তারা আগে থানাতে বা কোনো দিক থেকে হয়তো কালেক্ট করছে, তার তো একটা সিম, ফোন নাম্বার সিমে। আচ্ছা আচ্ছা, সিমের লাস্ট লোকেশন দেখে। সিমের লাস্ট লোকেশন। সেও বলতেছে আপু এখানে এনে সকালে দিয়ে গেছি। পরবর্তীতে দেখি আমরা আবার ভাবছিলাম যে না, সন্ধ্যার পরে 11টার দিকে আমরা ওই দিন রাত্রে যে বাহিরে যাব কোথাও ঘুরতে বা কোনো রেস্টুরেন্টে বসবো। তো এর মধ্যে আমরা মামার উদ্দেশ্যে বের হই 11টার দিকে। ততক্ষণে কিন্তু তারা এখানে নাই, 1-1.5 ঘন্টা। ওই যে ঝামেলা শেষ, রাতের মধ্যে ঝামেলা শেষ। যখন আমরা মেঘনা পার হই তখন বাসা থেকে কল আসে যে পুলিশ আসছে বাসায়। পুলিশ আসছে বাসায়, মেয়েটা এখানে আছে কি নাই সেটা জানার জন্য, মানে দেখার জন্য, চেক করার জন্য। তখন আমি বললাম ঠিক আছে, তোমরা এক কাজ করো, পুলিশকে পুরো ফ্ল্যাট সবকিছু তাদেরকে দেখতে দাও। হ্যাঁ, যা যা কিছু জিজ্ঞেস করে পজিটিভ যা জানো তোমরা সেটার উত্তর করো। আর পুলিশের সাথে আমি নিজেও কথা বলি, আপনার বাসায় কি আজকে কাজ শিখতে আসছে এমন কোনো মেয়ে আছে? তখন আমার হাজবেন্ড বলছে এরকম কোনো মেয়ে ভর্তি হয় নাই, আপনি 20%। তখন আমিও ফোনটা কেড়ে নিয়ে বলি যে না স্যার, এরকম কোনো মেয়ে আজকে ভর্তি হয় নাই, আর এরকম কোনো মেয়েকে আমরা রাখিও নাই, আপনি 100% শিওর থাকতে পারেন। তখন আবার পুলিশের সাথে একবার কথা হয় যে আপনারা কোথায় আছেন, আপনারা ব্যাক করেন। হ্যাঁ, পুলিশই বলে পরবর্তীতে, কিন্তু ততক্ষণে তার আগে আমরা ব্যাক করে ফেলি। গ্যারেজের মধ্যে হচ্ছে পুলিশ, মানুষ টানুষ সবকিছু মিলে। তখন রাতের 1টা বাজে এরকম। তখন উনি বলতেছে আপনি তো ওই লোকের সাথে, মেয়েটার সাথে কথা বলছেন, আপনি তো তার সাথে জড়িত। উনি তো মেয়েটাকে নিয়ে বাইকে করে চলে গেছে। পরে আমি বললাম আচ্ছা এগুলো কি বলতেছেন? তো কি বলতেছেন বুঝেন না, আসেন সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। তো বলে যে এই যে আপনি এই মহিলাটা। আমি বললাম হ্যাঁ, আমি তো তার সাথে কথা বলছি, শুধু আমার সাথে তার সাথে শুধু আমাদেরকে তাকাচ্ছিল, আমি সালাম দিছি, ভালো মন্দ জিজ্ঞেস করছি, আমার ক্লায়েন্ট হিসেবে আমি তো এটা জিজ্ঞেস করতেই পারি। বলে যে তাহলে ভিতরে সে মেয়েটা 1 ঘন্টা 1.5 ঘন্টা ছিল, সিসিটিভির ফুটেজ অনুযায়ী 1-1.5 ঘন্টা ছিল, আপনি 1-1.5 ঘন্টা কি করছেন? আমি বললাম এই মেয়েটা কি সার্ভিস নিয়েছে, ওই যে চিনো এই মেয়েটাকে? তখন আমার পার্লারের স্টাফ বলতেছে হ্যাঁ আপু, সে তো ফেশিয়াল সার্ভিস নিছে। তখন ওই পুলিশ মানে দারোগা আমাকে বলে ফেশিয়াল সার্ভিস নিছে, আপনি কি আজগুবি কথা বলেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে মেয়ে এখানে আইসা সার্ভিস নিবে, এটা মিথ্যা কথা। ভিতরে মেয়েটাকে আটকে রেখে কি করছেন সেটা বলেন। আমার গেস্টকে বলতেছে এই যে আপনার চেক টি শার্ট, এই টি শার্ট আপনি, এই যে মেয়েটা বের হইছে, মেয়েটাকে নিয়ে আপনি বাইকে করে এই যে চলে গেছেন, এই যে আপনি জড়িত। চেক টি শার্ট উনি কি বাইকে করে নিয়ে গিয়েছিল? সেটা কি না, নিয়ে যায় নাই। তাহলে ওই যে ওনার চেক টি শার্ট আর যেই লোকটা বাইকে করে নিয়ে গেছে ওনার টি শার্টটা সেম, কিন্তু ওনার দাঁড়িয়ে আছে, ওনার দাঁড়িয়ে নেই। মানে ওই মেয়েটা আরেকটা লোকের সাথে বাইকে করে চলে গেছে, ক্লায়েন্ট বের হইছে, আরেকটা লোকের সাথে বাইকে করে চলে গেছে। সেই লোকটার টি শার্ট এবং আপনার যে গেস্ট তাদের টি শার্টের মিল আছে, কিছুটা মিল আছে। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে তাকে সন্দেহ করে, আপনি কার হাতে তুলে দিছেন, আপনার গেস্ট মেয়েকে কই নিয়ে গেছে, হ্যাঁ, বা আপনারা এটাকে কিভাবে কি করছেন, মেয়েটাকে আটকে রেখে কি করছেন, ভিতরে মেয়েটা কেন ছিল, এত দূর থেকে আপনার পার্লারে সার্ভিস নিতে আসবে, এটা কি কথা নাকি? আর বাংলাদেশের পার্লার কই গেছে? পুরো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে। উনি এটাতে বিশ্বাসী হয় নাই। তারপর যাই হোক, ওনার আর কোনো কথা বলার সুযোগ দেয় নাই। লাস্ট কথাটা এটাই হয়েছে, আপনি মেয়ের সাথে কথা বলছেন, মেয়েটা আপনার পার্লারে এত ঘন্টা ছিল, মেয়েটাকে আপনার গেস্ট নিয়ে গেছে, বা মেয়েটার লাস্ট লোকেশন এটা হ্যানতেন, আপনি মেয়েটাকে পাচার করে দিচ্ছেন, কার হাতে তুলে দিচ্ছেন, আগামীকাল 10টার ভিতরে মেয়ে সহ আপনি উপস্থিত থাকবেন এখানে পুলিশ ফাঁড়িতে। তখন তার সাথে কিভাবে মেয়েটাকে নিয়ে আসবেন এটা আমরা জানার দরকার নাই, আপনি মেয়েটাকে কার হাতে তুলে দিচ্ছেন সেটা সবকিছু আগামীকাল 10টাতে আপনি চলে আসবেন। যেহেতু এইভাবে বলে গেছে, এটা একটা কেউ আমাকে ফাঁসাইতে পারে, আর আগামীকাল যদি আমাকে অভিযুক্ত আসামি হিসেবে অ্যারেস্ট করে তখন কিন্তু এক্সপ্লেন করার আর কোনো সুযোগ থাকবে না আমার। আর মেয়েটাকে আমি মানে আমার যদি সত্য ঘটনা হয়, ফাঁসানোর চিন্তা ভাবনা হইলে তো আমাকে ওইটা বিষয়ে ফাঁসিয়ে দিবে। যদি এটা সত্যটা হয়, আমি তো তখনও জানি না এটা সত্য না মিথ্যা,
যদি এটা সত্য হয় তাহলে মেয়েটার আগে পরেও এরকম ঘটনা অনেক ঘটছে। আমার মাথায় এটা ছিল, মেয়েটা যেহেতু আমার ভিডিও দেখে এখানে আসছে, তার মানে মেয়েটা আমার ভিডিওটা দেখতে পারে। আমি একটা লাইভ করি, লাইভ করে আমার সারাদিনের অ্যাক্টিভিটিসটা কি কি করছি, আমার সাথে কি কি হয়েছে, সারাদিনের অ্যাক্টিভিটিসটা আমি তুলে ধরি জাস্ট। তোমার ভাইয়া বলতেছে যে দেখো বিষয়টা কি তুমি পাবলিশ করবা, তখন কেমন হয়ে যায় না। আমি বললাম কেমন হবে, পুলিশ আসছে, আমাকে ওপেন তারা এই ধরনের ব্লেম দিছে। এখন যদি আমি পাবলিকলি যদি মেয়েটাকে খুঁজে পাওয়ার কোনো জানাই, আমি লাইভে যদি মেয়েটাকে জাস্ট বলি, সে যদি আদৌ চলে গিয়ে থাকে, আমার পার্লারে এসে থাকে, আমাকে ফলো করে আসছে, আমার লাইভটাও সে দেখবে, তো আমি একটা লাইভ হই, লাইভে জাস্ট আমি সারাদিনের অ্যাক্টিভিটিসটাও আমি তুলে ধরবো, এতে আমার যারা ফলোয়ার্স আছে তারাও বুঝবে মৌয়াপুর অপরাধটা কোথায়। আমি জাস্ট লাইভে কাউকে ব্লেম দেই নাই, আমি আমার সাথে ঘটে যাওয়া ওই দিনের বর্ণনাটাই আমি লাইভে দিয়েছি, এবং আমি লাস্টে পরিশেষে আমি পুলিশের যেই অভিযোগটা আমার উপর ছিল, যে কথাগুলো ছিল সেটা তুলে ধরেছি। ওই যে বললাম না, সারাদিনের অ্যাক্টিভিটিসের মধ্যে এগুলোই পড়ে। দেন হচ্ছে পরবর্তীতে মেয়েটাকে আমি বলেছি, আমি জানি তুমি আমার লাইভ দেখো, তুমি আমাকে ফলো করে আসছো, তুমি যদি আমার লাইভটা দেখে থাকো তোমার পরিবারের সাথে যোগাযোগ করো। তোমার ভাইয়া তাও ভাবতেছিল কাকে এইজন ওইজনকে ফোন দিবে কিনা, যেহেতু এই বিষয়টা চাচ্ছিল যে যেহেতু আমরা দোষ করি নাই, মনের মধ্যে একটা ভরসা ছিল হয়তো এটা সিম্পলি মিটে যাবে। কিন্তু আমি ভাবতেছিলাম সেই সময় পর্যন্ত এটা সিম্পলি মিটবে না, কারণ এটার আশেপাশে এখন যদি ঘটনাটা এটা নাও ঘটে, কিছু আশেপাশের মানুষ এটাকে সত্যি করে ফেলবে। তার মানে আমি সম্পূর্ণভাবে আমি অ্যারেস্ট যদি হয়ে যাই তাহলে তো হয়েই গেলাম, আমি আর কিছু এক্সপ্লেন করতে পারলাম না, কেউ কোনো কিছু জানবে না। তোমার ভাইও এত কিছু মাথায় রেখে বিষয়টা সলভও করতে পারবে না এত ইজি ভাবে। ওইখানে গেলাম, যাওয়ার পরে এবার তার বাবা আমাকে ডিরেক্ট বলতেছে, বাবা যদি আমার মেয়ে ভুল ত্রুটি করে তাহলে আমাকে মেরে ফেলো, আমার মেয়েকে আমার হাতে তুলে দাও। তখন আমার হাজবেন্ড বলতেছে, আপনি কি বলতেছেন এগুলা, আমারও তো 2টা মেয়ে আছে, আপনার মেয়েকে মেরে আমাদের লাভটা কি, আপনার মেয়েকে লুকিয়ে রেখে আমাদের লাভটা কি, আমাদের বিষয়টা একটু বুঝেন। তখন ওই চাচাকে আমি বললাম, আচ্ছা চাচা, আপনি যদি এই 2 দিন পরে জানতে পারেন আপনার মেয়ে চলে যাওয়া, মেয়ে নিখোঁজ হওয়া, এগুলোর পিছনে আমরা আসলে কিছুই জানি না, তখন আপনার কাছে খারাপ লাগবে না? এই যে এলাকার মানুষের কাছে, এই যে সবার মুখে মুখে এখন এই যে আমাদের যে মান সম্মানটা হানি হইল, এই যে বিষয়টা যে আপনারা ক্রিয়েট করলেন, তখন কি আপনাদের কাছে খারাপ লাগবে না? তখন বললো যে তখন আল্লাহ বিচার করবে, পুলিশ আসছে, তার মধ্যেই আসছে, আমাদের কথা এখানেই শেষ। আসার পরে বলতেছে মেয়ে একটা মেসেজ দিছে, দেখেন কি লিখছে। মেসেজে লিখছে আমাকে 2টা মেয়ে আটকে রাখছে, কি আমি বের হইতে পারতেছি না। ঘুরে ফিরে দোষটা কাকেই সন্দেহ করে, আমাকেই সন্দেহের তালিকায় আসতেছে, আরো কঠিন ভাবে আসতেছে না এরকম। আর মেয়েটা কিন্তু সিমটা ভাঙছিল আমার বাসাতেই, আমার পার্লারে, বাসা না সরি পার্লারে। সেটা বুঝলেন কিভাবে? এটা ওই যে ওনারা বলছে আর কি, পুলিশের লোকেরা বলছে যে আপনার বাসায় লাস্ট লোকেশন, এটা বলছে। স্যারকে বললাম, থানাতে স্যারকে রবিন বলল আমরা সিসিটিভির ফুটেজটাও আমরা নিয়ে আসি, একটু দেখে আমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে আমরা আসতেছি আধা ঘন্টার ভিতরে। এর মধ্যে আমি বাসায় গেছি, বাসায় যেয়ে আমি আরো একটা লাইভ করছি। তারা আবার বলছে যে আমরা যে থানায় আসছি, মামলা করছি, এই করছি সেই করছি, মেয়ে এটা জানলো কিভাবে, আমরা আটকে রাখছি। তার ফ্যামিলিরও একটা কথা ছিল এরকম। তো আমি বলছি আমি স্যার আমি তো লাইভ করছি 5টাতে লাইভ করছি, এই লাইভ দেখে হয়তো মেয়েটা মেসেজ দিচ্ছে, এইভাবে হয়তো জানছে। পরে দিয়ে আমি আবার বাসায় এসে যখন আবার সাথে সাথে আরেকটা লাইভ করি 10টাতে, কান্নাকাটি করে আমি বলতেছি, তুমি যদি হাত জোর করে যে তুমি বের হও, তুমি আমাকে বাঁচাও, আমার 2টা বাচ্চা আছে, আমার বাচ্চাটা অসুস্থ, আমার হাজবেন্ড অসুস্থ, আমার পরিবারটাতে আমি ঝামেলার মধ্যে আছি, 2 দিন পরে ঈদ, আমার একটা সাইডের কাজ চলতেছে, আমরা সব দিক থেকে ব্যস্ত। এই বিষয়টা নিয়ে আমার 1টা মিনিট সময় আমার কাছে যে মানে দৌড়াদৌড়িতে যাচ্ছে, এটা আমার কাছে অনেক বিশাল কিছু, আমার কাছে সময়টা নাই, আমার কাছে সময়টা ইম্পর্টেন্ট, প্লিজ তুমি বের হও। তোমাকে যতটা সুন্দরভাবে বলতেছি আমি এতটা সুন্দরভাবেও বলি নাই, আমি আরো ভেঙে পড়ার মতো আমি বলছি। আমার কাছে মনে হয় একটা মানুষের আর কোনো পথ থাকে না, যতটুকু হেল্পলেস হয়ে আমি মেয়েটাকে অনুরোধ করছি। মেয়েটা যেই জায়গায় ছিল
সেই জায়গার আশেপাশের মানুষগুলো আমার লাইভটা দেখে, দেখার সাথে সাথে মেয়েটাকে ওইখানে মানে মেয়েটাকে ওইখানে বলে যে তুমি এখন তোমার পরিবারের কাছে ফোন দিবা, ফোন দিয়ে বলবা যে তোমাকে এখান থেকে নিয়ে যাইতে। আমার লাইভটা ততক্ষণে যে মানুষগুলো দেখছে আর কি, পরে আমাদেরকে তার 20 মিনিট পরে ফোন আসে থানা থেকে, 20 থেকে 30 মিনিট পর ফোন আসে থানা থেকে, মেয়ে পাওয়া গেছে, মেয়েকে উদ্ধার করা হয়েছে, আপনারা থানায় আসেন। তখন আমি বুঝে ফেলছি, আমি অলরেডি থানায় যাওয়ার আগেই বুঝছি আমার লাইভটা দেখে মেয়ে হয়তো থানাতে চলে আসছে। আমি যাই মেয়েটার সাথে বসছি, পরে দিয়ে এবার বলতেছে যে এরকম মেয়েটাকে আমরা ওই বাসা থেকে উদ্ধার করে আনছি। কোন বাসা? আমার পাশেরই একটা বাসা, আমার আশেপাশেই একটা মেস, ওই মেয়েদের মেস। হ্যাঁ, ওখানে সে কেন গেছিল? ওইখানে কেন গেছে, সে আমার পার্লারে। এর মধ্যে আরেকটা কথা বলি, পুলিশ যেই মেয়েটাকে ফার্স্টে আমাকে দেখাইলো, যে মেয়েটাকে আমাকে ফার্স্টে সিসিটিভির ফুটেজে দেখাইলো, ওইটা কিন্তু সেই মেয়ে ছিল না। সিসিটিভি ফুটেজে আমাকে দেখাইছে অন্য একটা মেয়েকে মানে নিয়ে গেছে, ওই যে বাইকে করে নিয়ে গেছে। কিন্তু থানাতে যাওয়ার পরে আমি পরবর্তীতে শিওর হলাম এটা তো ওই মেয়ে না। তার মানে প্রথমত এখানে কিছুটা রং কিন্তু তারাও করছে, কিন্তু তারা আমাকে ব্লেম দিচ্ছিল কি, পুলিশ আমাকে ব্লেম দিচ্ছিল কি, আপনারা কেন স্বীকার করেন না যে মেয়ে আসছে? ওই মেয়ে তো আসছিল, কিন্তু এটা ওই মেয়ে না যে মেয়েটাকে পুলিশ আমাদেরকে দেখাইছে। যে মেয়েটাকে দেখলেন আপনি পুলিশের ওখানে গিয়ে যে এই মেয়ের জন্য এরকম হতো, সেই মেয়েটা কি আপনার ওখানে? হ্যাঁ, আসছিল, এসে বসেছিল, কোনো ধরনের কোনো ইনফরমেশন মানে কাউন্টারে এসে জাস্ট বসেছিল, দেখছে মো আপু আছে কিনা। তো মো আপু নাই এতটুকু বলছে। তো ফেসিয়ালের যারা সিরিয়ালে থাকে ওইখানে সে বসেছিল, ওইখানে 2 ঘন্টা সে বসেছিল। তো বসে থেকে দেন পরবর্তীতে সে বের হয়ে চলে যায়। আমার পার্লারের স্টাফরাও মেয়েটাকে নোটিস করে নাই। কিভাবে নোটিস করবে বলো, ফেসিয়াল যদি একজন করতে আসে সাথে তো আরো আরেকজন থাকে, তো ভাবছে এরকমই হয়তো। আর মেয়েটা আসছে মেকআপ টেকআপ পরা, মানে ওইরকম তো আর মেয়েটাকে ফলো করা হয় নাই। আর মেয়েটাও তো কোনো কিছু ভর্তিও হয় নাই, কোনো কিছু জিজ্ঞেসও করে নাই। এবার পুলিশ বলতেছে যে তাকে জিজ্ঞেস করছে তোমাকে কি কেউ ওনাদের ক্ষতি করার জন্য পাঠানো হয়েছে, না হয় ওনার ওইখানে গিয়ে তুমি সিম নষ্ট করলা, লাস্ট লোকেশন দিলা, তোমাকে 2টা মেয়ে আটকে রাখলো, তুমি এটা বললা, এটার কারণ কি? তো পরে দিয়ে বললো যে না, আমাকে কেউ বলে নাই ওনাদের ক্ষতি করতে, আমার বাসা থেকে প্রবলেম ছিল এই জন্য। এবং মেয়েটা কোনো কথাও বলে নাই, মানে এরকমই বুঝাইলো আর কি, যে বাসা থেকে প্রবলেম ছিল এই জন্য মেয়ে বের হয়ে আসছে। আমার ভিডিও দেখে সে নিজের পায়ে দাঁড়াতে চায়, কিছু করতে চায়, সেই জন্য সে বাসা থেকে আসছে। পুলিশ আমাকে বলতেছে যে আপনারা দুজনেই আসলে পুলিশকে হয়রানি করছেন, দুজনেই হয়রানি করছেন। এখন এই হয়রানির জন্য পুলিশ বাদী হয়ে আপনাদের নামে মামলা দিবে। এখন আপনারা কি করবেন, কিভাবে এটা দুজনে মিলে কি ডিসিশন দিবেন, পুলিশকে দেন, কিভাবে মীমাংসা করবেন আপনারা বুঝেন, পুলিশকে জানান, তারপর দেখি কি করা যায়। তখন আমি বললাম যে আমরা আপনাকে কিসের হয়রানি করলাম, মানে আমি কিসের হয়রানি করলাম? ওরা মেয়েটা হয়রানি করছে, মেয়েটা ইচ্ছে করে পালায় গেছে, মেয়েটার 18 বছরের ইন্টার কমপ্লিট। তো মেয়েটার বয়সের দিক থেকেও মেয়েটা ঠিক আছে, নিজের ডিসিশন নিজে নিতে পারে, এমন না যে একদম বাচ্চা মেয়ে, তাই না? সব দিক থেকে ঠিক আছে, কিন্তু আমি কিভাবে হয়রানি করলাম যে আপনি আমার হয়ে মামলা দিবেন? তখন আমার হাজব্যান্ড এই বিষয়টা আমাকে খোঁচাচ্ছিল যে তুমি কিছু বইলো না, তুমি কোনো প্রশ্ন করো না, বিষয়টা এখানেই সমাধানে যাও। তখন কিন্তু উল্টা আমার রিয়েকশন দেওয়ার কথা ছিল, কিন্তু আমি তখন রিয়েকশন দিতে পারি না। ওইখানে পরিস্থিতিটা এমন ছিল না, পরিস্থিতিটা এমন ছিল যে মেয়েটা আমার কাছে আসছে, এটাই আমার অপরাধ। পুলিশ আমাকে বারবার বলতেছিল আপনার কাছে আসছে এইটাই আপনার বড় অপরাধ, আপনার কাছে মেয়েটা আসলো কেন? আমি বললাম আমার ভিডিও দেখে হয়তো আসছে। আপনার ভিডিও কেন দেখবে? আপনি এটার মূল ভিডিও দেখবে, ভিডিওটা দেখছে, ভিডিও না দেখলে তো আসতো না। আপনি আপনি ভিডিও করবেন কেন? এগুলো কোনো কথা হইতে পারে? আমি ভিডিও করব কেন? আমার পেজ আছে কেন? আমার ভিডিও দেখে মানুষ আসবে কেন? এটা নাকি আমার অপরাধ। তাকে আমি কোনোভাবে বুঝাইতেই পারতেছি না যে একটা দোকানে তো একটা মানুষ আসবে, সেটা তো অপরাধ হইতে পারে না। এবং পরবর্তীতে বুঝানোর দিক থেকে আরেকটা উনি আমাকে বলল ঠিক আছে আপনার এখানে আসছে, আসার পরে আপনি সেটা এন্ট্রি করলেন না কেন? আমি বললাম সে তো কোনো সার্ভিস নেয় নাই যে আমি এন্ট্রি করব। বললো যে সার্ভিস নিক আর না নিক,
আপনি এন্ট্রি করবেন। তো আমি বললাম যে আমার এখানে যদি কেউ পানি খেতে আসে সেটাও এন্ট্রি করবে, একটা বাচ্চা আসলো সেটাও এন্ট্রি করব, একটা বাচ্চা আসলো গার্ডিয়ানের সাথে, একজন সার্ভিস নিতে আসলো আরো 2 জন সাথে আসলো সেটাও এন্ট্রি করব। তো বিষয়টা আমার প্রতিদিন 200 জনের এন্ট্রি, তাহলে আমি শুধু শুধু করব? বলে হ্যাঁ, আইনি 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 আইনের দৃষ্টান্তে এটা আপনার বড় ধরনের ভুল, অপরাধ। সেই অপরাধটা আমি মাথা পেতে দেন আমি বের হয়ে চলে আসি। মেয়েটা আমার কাছে আসছে, এটাই আমার অপরাধ, এটাই হচ্ছে পরবর্তীতে। আপনি মেয়েটাকে জিজ্ঞেস করেন নাই যে আমাকে এরকম বিপদে কেন ফেললা? শুধু এটা জিজ্ঞেস করছি যে তুমি কি গতকালকে যে তুমি 9টা বাজে যে মেসেজটা দিয়েছিলে সেটা কি তুমি আমার লাইভ দেখে দিয়েছিলে পুলিশের সামনে? বললো হ্যাঁ। তুমি যে এখন যে তুমি পুলিশের কাছে ফোন, তোমার অভিভাবকের কাছে ফোন দিয়ে যে এখন তুমি আসলা, একটু আগে যে 10 মিনিট আগে লাইভটা, এই লাইভটা দেখে তুমি আসলা? বলে হ্যাঁ। কিন্তু পাশ থেকে পুলিশ বলতেছে কি আপনার লাইভ দেখে আমরা মেয়ে উদ্ধার করছি। কিন্তু আমি বললাম মানে পুলিশ কোনোভাবে আমার ক্রেডিট দিতেই চাচ্ছিল না যে আমার লাইভ দেখে আসলে মেয়েটা স্বীকারোক্তি দিচ্ছে, তারপরেও তারা এটা মানতে রাজি না। তারপর একটা কাগজে মেয়েটাকে মানে মেয়েটাকে নেওয়া বুঝে পেলো, এটার আমার একটা সাইন রাখে, মেয়েটার একটা সাইন রাখে। তার 2 দিন পরে এই বিষয়টাতে হচ্ছে এলাকাতে ওই যে আমি যেটা করি নাই, নারী পাচার, কিন্তু আমাকে এখন মানুষ ওইভাবেই ওই, এবং কি আমি পরবর্তীতে এই যে আমার সম্মানহানি হলো, পুলিশকে আমি কিন্তু পরবর্তীতে বললাম যে আপনি এক কাজ, আমি তো একজন নারী উদ্যোক্তা, আর যত যা কিছুই বলেন আমার লাইভের কারণেই তো মেয়েটা বের হইছে, ওনাদেরকে একটু রিকোয়েস্ট করেন আমাকে একটা ক্লিয়ারেন্স দিতে। কেউ এসে জাস্ট বলবে যে লাইভে যে মেয়েটাকে পাওয়া গেল, মেয়েটাকে পাওয়া গেছে, উনি আসলে এটার সাথে সংযুক্ত না, দোষী না, এরকম একটা ক্লিয়ারেন্স আপনি আমাকে দেন। পুলিশ আমাকে বলে ভিকটিম কখনো সামনে আসবে না, এটা নিয়ম নাই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, নিয়ম নাই, কিন্তু ওনাকে কিন্তু চাইলেই পারতো, পুলিশ অ্যাটলিস্ট চাইলেই পারতো যে এই ভদ্র মহিলা আপনাদের জন্য শুধু শুধু হ্যারাসের শিকার হইল, হ্যান ত্যান, এইভাবে ওনাকে হ্যারাস করার কোনো দরকার ছিল না। আপনারা ওনার এলাকাতে ব্যবসা বাণিজ্য, মান সম্মান সবকিছুই কিন্তু গেল। যাই হোক, আপনারা এরকম একটা ভিডিও বা বার্তা দিয়ে দেন। তখন কিন্তু উনি এটা না করে উনি বারবার আপত্তি জানাচ্ছিল। পরবর্তীতে তার বোন, তার চাচা, তাদেরকে আমি রিকোয়েস্ট করে আমি তখন একটা ভিডিও ফুটেজের জন্য, লাইভের জন্য রাজি করালাম যে আপনি এতটুকু না দিলে আমার পেটে লাথি পড়বে, আমার ব্যবসাতে প্রবলেম হয়ে যাবে, আপনি এতটুকু অ্যাটলিস্ট আমার উপকার করে দেন যে মেয়েটাকে আপনি বুঝে ফেলেন এটার সাথে আমি কোনো জড়িত না। আচ্ছা। তো পরবর্তীতে ওই চাচা বলল আচ্ছা ঠিক আছে। তো সেটাও কিন্তু মানুষ বিশ্বাস করে নাই, এবং কি আশেপাশের কিছু মানুষ সেটাতেও কিন্তু চেয়েছিল যে আমাকে এই ধরনের একটা ব্লেম দিতে, যে এটাই সত্যি, কিন্তু পরবর্তীতে মানে পারে নাই। তাও কিসের জন্য? যে অনলাইনে যেসব মেয়েরা আমাকে ভালোবাসে তাদের কিছু পজিটিভ ভিডিওর কারণে তারা কিন্তু পরে আর পারে নাই। যখন আমি একটা পর্যায়ে সহ্য করতে পারতেছিলাম না, নারী পাচারকারী, আপনি নারী পাচার করে আপনি এত টাকা পয়সা, বাড়ি গাড়ি আপনি করছেন, ইনকাম করছেন বা জোড়াইছেন, এরকম কোনো কিছু, এটাই হচ্ছে আপনার আসল তথ্য, নারী পাচার করে টাকা পয়সা ইনকাম করছেন। কুমিল্লার অনেক পার্লার ওনার, ঢাকার অনেক সোশ্যাল মিডিয়ার অনেক লোক, ফেমাস অনেক লোক, তারা আমাকে ফোন দিল যে তুমি এটা কেন এগ্রি করলা, তুমি এটা কেন মেনে নিলা, তুমি কি জানো জনগণের যে একটা পাওয়ার আছে তোমার কাছে, তুমি কেন নিজে দোষী না হয়ে এই ব্লেমটা তুমি কাঁধে নিলা, তুমি উল্টা কেন প্রতিবাদ জানালা না, তুমি কেন এই বিষয়টা এত সফটলি মেনে চলে আসলা, এখানে বুঝো নাই যে তোমাকে হয়তো কেউ ইচ্ছে করে এমনটা করছে, বা তুমি এটা কেন এত সহজে মানলা? আচ্ছা, এইটা তো একটা বিষয় আছে। তারপরেও আপনার কি মনে হয় যে এই যে পার্লার বিজনেস যেটা করে আসলে আপনার মূল জীবিকা, সেটা নষ্ট করার জন্য আপনার পেছনে অনেক মানুষ লেগে গেছে? হ্যাঁ, এটা নষ্ট করার জন্য আমার পিছনে অনেক মানুষ না, মানে অনেক বললে আসলে সংখ্যায় কম হয়ে যাবে, অনেক। আচ্ছা, আর কি ধরনের বাধা বিপত্তি এমনিতে? দেখো, আমি যখন পার্লারটা ফার্স্টের থেকে শুরু করার পর থেকেই দেখলাম এই ধরনের বাধা বিপত্তিগুলো আসে, যে ভাড়া বাসায় যদি পার্লার দেওয়া নিয়ে অনেক মালিকরা আপত্তি জানায়, হ্যাঁ, যে পার্লার দেওয়া যাবে না, যদিও না দেওয়াই ঠিক, বা ভাড়া বাসাতে পার্লার দিলে হয় কি লোকজন আসে, এখানে কিছু প্রাইভেসি নষ্ট হয়, অনেক মানুষ চলে আসে, তখন এটাতে আসলে এই জন্যই হয়তো না করে আর কি। ফার্স্টের থেকে এ পর্যন্ত অনেক বাধার সম্মুখীন হয়েছে, চাঁদা
চাঁদা নিতে আসতো, এই ধরনের বিষয় আমি ফেস করছি। সাইনবোর্ড দিয়েছি, সাইনবোর্ডগুলো খুলে ফেলতো এলাকার ছেলে ফেলে। এখন না, এটা শুরুর দিকের কথা বলি, যখন আমি শুরু করছি। কিছুদিন পরে যখন আমি আরেকটা বিন্দিয়া সাজঘর 2 খুলি, আরেকটা ব্রাঞ্চ খুলি, তখন মানুষের চোখে পড়ে যায়। তখন তো অনলাইন ছিল না, তো তখনও তো এই এলাকার কিছু লোক রাজনীতি করে, এরকম লোক আমাকে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে যাওয়ার পরে ইনভাইট করলো যে আপনি আমার বাসায় আজকে আসবেন। তো যেতে বাধ্য হলাম, যেহেতু রাজনীতিবিদ, রাজনীতি করে। তো যাওয়ার পরে এবার বললো যে আপনি তো আমার এরিয়াতে থাইকা পুরা এরিয়াই আপনার দখল করে নিয়ে গেছেন। তো আমি বললাম, আমি প্রথম থেকে একটু স্ট্রেট ফরওয়ার্ড টাইপের ছিলাম, আর এখনো আমি মানে কথা চলে আসে, স্কিপ করতে পারি না, লুকাইতে পারি না। তো আমি বললাম, আমি তো রাস্তায় বসে মানুষকে ডেকে ডেকে আনি না, আমার রিজিকে আল্লাহ যেটা রাখছে, রিজিকের উসিলায় মানুষ আমার পার্লারে আসে, কাজ ভালো হলে তো আসবেই, আমার কাজে আনে মানুষকে। বললো যে দেখেন, বড় বড় কথা ছাড়েন, রিক্সা থেকে পড়লেও অ্যাক্সিডেন্ট, ট্রাক চাপা দিলেও অ্যাক্সিডেন্ট, আপনার তো ক্ষতি করা যাবে না, জামাই তো আছে নাকি, সাবধানে থাকেন। ও মাই গড। তখন কিন্তু এই ধরনের হুমকিও আমি পাই। তখন আমার মনটা কিন্তু একদম ভেঙে যায়। আর কিছুদিন পর পরে কিন্তু চাঁদা নিতে আসতো। মানে আমি কলিং বেলের আওয়াজ 2 বছর শুনতে পারি নাই, কলিং বেলের আওয়াজই শুনতে পারি নাই 2 বছর। আমি ফোনের রিংটোন শুনতে পারি নাই 2 বছর। কলিং বেলের আওয়াজ যদি বেল দিত, বেল দেওয়ার পরে এই ওরা আসছে, এই ওরা আসছে। শুরুর দিকের কথা কিন্তু চাঁদা দিতাম আমি। মানে তখন একটা সময় বাধ্য হয়ে আমি যখন চাঁদা দিছি, এমনও হয়েছে আমার বাচ্চাটাকে নিয়ে আমি হসপিটাল থেকে আসছি, আমার কাছে টাকা নাই। তখন আসার পরে তাদেরকে তোমার ভাইয়া বলতেছে যে আমাদের কাছে আসলে টাকা নাই, বিশ্বাস করেন আমাদের কাছে টাকা নাই। তখন পালাটা হচ্ছে মানে চলতেছে, টাকা টুকটাক টাকা, অত তো আহামরি প্রাইজের না, চলে যাচ্ছে, বাসা ভাড়া দিয়ে কোনো রকম খাওয়া থাকাতে চলে যাচ্ছে। তো পরে নিয়ে বলতেছে যে বিশ্বাস করেন আমাদের কাছে টাকা নাই। বললো যে ব্যবসা চালাও, যদি টাকা পয়সা না ছিটাও তাহলে কি আর ব্যবসা থাকবে, যাও 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 টাকা নাও। বলে যে আমার যখন মরিন হয়, মরিন তো আমাদের প্রথম সন্তান, তো মরিন যখন হয় তখন কিন্তু আমাদের মানে আমার কাছে টাকাই ছিল না, আমাদের কাছে দুজনের কাছে টাকাই ছিল না। আমরা ভেবেছিলাম একটা লোন তুলবো, একটা কিস্তি আর কি, একটা লোন তুলবো, লোন তোলার পরে দেন ওই লোনটা পরবর্তীতে চালাবো, আর ওই লোনের টাকাটা দিয়ে অপারেশন করব। কিন্তু মরিন এতটা মানে আমি এতটা অসুস্থ হয়ে যাই, ডক্টর আমাকে আগেই অপারেশন করাইতে বলে যে পানি শুকিয়ে গেছে, এখনই অপারেশন করাইতে হবে। কিন্তু লোনটা পাইতে পাইতে আমার আরো 2টা মাস লাগবে। কিন্তু 8 মাসের ফার্স্টের দিকেই আমার অপারেশনের কথা বলে। তখন এই মুহূর্তে আমি টাকা কোত্থেকে পাই? তো যাই হোক, পরবর্তীতে আম্মু কিছু টাকা দিয়ে হেল্প করে, তারপর অপারেশন একদম বাজেভাবে কম টাকায় অপারেশন করাইছি। তো সেই অপারেশন করে যখন 6 দিনের দিন বাসায় আসছি, আসার পরে চাঁদাবাজরা আসছে, যে তখন কিন্তু পার্লারের টুকটাক কাজ, ভ্রু প্লাগ, হ্যান ত্যান, এই টুকটাক কাজ। তারপরে বলতেছে যে করার জন্য, এই টাকা দিতে। তো টাকা ওই সময় কোত্থেকে দিবে? তো আমার 4000 টাকা ছিল, মানে 4000 টাকা ছিল বলতে এটা তাও একটা কাজের টাকা ছিল, মানে বাসা ভাড়ার দিতে হবে, জমাচ্ছিলাম, মাস শেষে তো ভাড়া দিতে হবে। ওই টাকাটা দেওয়ার সময় মানে আমি ওই টাকাটার মধ্যে থুতু দিয়ে তারপর তোমার ভাইয়ার হাতে দেই যে দিয়ে আসো, মানে ওই টাকাটার মধ্যে থুতু দিয়ে তারপর দিয়ে আসি, তোমার ভাইয়াকে বলি যে দিয়ে আসো। তো এরকম দিনের পর দিন অনেক কিছুর শিকার হয়েছে, অনেক কিছুর। রাস্তাতে সাইনবোর্ড দিছে তোমার ভাইয়া, জায়গায় জায়গায় মানে সাইনবোর্ড দিতে যেয়ে তোমার ভাইয়া ড্রেনেও পড়ে গেছে। তার স্টুডেন্ট ছিল, স্টুডেন্টদেরকে নিয়ে যে লিফলেট মানুষের বাসা বাসায় দিয়ে আসতো তোমার ভাইয়া এই বিন্দিয়া সাজঘরের জন্য, এই বিন্দিয়া সাজঘরের লিফলেটে কিন্তু বিলে আসতো স্টুডেন্টদেরকে নিয়ে। আর সেই বিন্দিয়া সাজঘর আজকে পুরা বাংলাদেশ চিনে, পুরা বাংলাদেশের মানুষের মুখে মুখে বিন্দিয়া সাজঘর। আমি এ পর্যন্ত আসতে, এই ব্যবসাটা টিকাইতে আমার জন্য সহজ ছিল না, আমার জন্য অনেক কঠিন ছিল। কিন্তু তারপরেও আমি কিন্তু ভেঙে পড়ি নাই, আমি কিন্তু লেগেছিলাম। আমার অপরাধটা কি? এই যে আমার মান সম্মানটা নষ্ট হয়েছে, আমি এটা মানে আরো উপরের যারা আছে আমি তাদেরকে এই বিষয়টা অবগত করব। তখন আমি থানাতে যাই, থানাতে যাওয়ার পরে বললাম যে আপনি আমাকে ওই কাগজটা দেন, যে কাগজটাতে
আপনি তো বলছেন আমাকে বাদী হয়ে মামলা দিবেন, তো আমি এটা আসলে নিতে পারতেছিলাম না যে আমার অপরাধটা কি এমন অপরাধ ছিল যে আপনি আমাকে লাস্টে আমাকে পুলিশ হয়ে আমাকে কৃতজ্ঞতা না জানে আপনি আমাকে বলতেছেন আপনি বাদী হয়ে মামলা দিবেন। যখন আমি কাগজটা চাইতে গেলাম তখন উনি আমাকে বলতেছে আপনার সমস্যাটা কি, আপনি বসেন। আমি বললাম আমি বসবো না, আপনি আমাকে কাগজটা দেন আমি চলে যাব। বলে যে আপনাকে কাগজ দিতে আমি বাধ্য নই। আমি বললাম কেন বাধ্য নই? বলে যে না আপনাকে কাগজ দিব কেন, আমি কি বাধ্য নাকি? আমি বললাম কেন বাধ্য না, আপনি আমাকে ব্লেম দিচ্ছেন আমার একটা আমার কাছ থেকে, মানে এটা আমি এই বিষয়টা এখানে আসছে, আপনি দিতে বাধ্য না মানে কি? পরে দিয়ে এবার বলতেছে আপনি বাইরেন না, আপনি যদি বাড়েন তাহলে বলবো আপনার বাসা থেকে মেয়েটাকে পাওয়া গেছে, আপনি মেয়েটাকে গুম করছেন। তখন ওই পুলিশ আমাকে বলতেছে, তখন আমি ইনস্ট্যান্ট কিন্তু তখন একটা লাইভে যাই যে কি ব্যাপার, এখানে তো আমার কোনো দোষ নাই, কিন্তু এখানে যে সে উল্টা স্বীকারোক্তি দিচ্ছে এটার কারণ কি? এখন যদি আমি ভিডিও ধারণ না করি, লাইভ না হই, তাহলে কিন্তু আমি আরো বড় ধরনের ঝামেলায় পড়ে যাব। তো যখন আমি লাইভে যাই তখন সে কথা বলে না। পরবর্তীতে যাই হোক আমি ওসির কাছে যাই, যাওয়ার পরে ওইখানে যাই ওনাকে পাই না, তারপরের দিন আবার যাই, যাওয়ার পরে এবার পুলিশ কর্মকর্তা ওইখানে যারা আছে তারা মোটামুটি আমাকে অনেকেই চিনে, এবং ওসি যে উনি যথেষ্ট ভদ্র একজন মানুষ, এবং ওইখানে বিষয়টা আমাকে সফটভাবে বুঝিয়ে দেন, বলে না আপনার ভিডিওর তখন কিন্তু ওই যে দারোগাও স্বীকার করে হ্যাঁ আপনার লাইভের কারণেই তো পাওয়া গেছে মেয়েকে। ওসিও বললো অবশ্যই আপনার এখানে সহযোগিতা ছিল, পুলিশকে আপনি যথেষ্ট সহযোগিতা করেছেন, মেয়েটাকে পাওয়া নিয়ে আপনার কাছে পুলিশ অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছে। তো উনি সম্মানজনকভাবে আমাকে ওইখানে বুঝালো এবং কি বললো যে আপনার ভবিষ্যতে যদি কোনো ধরনের এই ধরনের কোনো ঝামেলায় পড়েন অবশ্যই পুলিশ আপনাকে সুন্দরভাবে সেটা করবে, সহযোগিতা করবে, আপনি কোনো চিন্তা করবেন না, এবং আপনি এই বিষয়টা এখানেই স্টপ করেন। আমরা আসলে বুঝতে পারছি আপনার বিষয়টা। একটু জানতে চাচ্ছি, এই যে আপনি যে বললেন যে অনেক বাধা বিপত্তি হয়েছিল, কখনো এমন হয়েছে যে পার্লারের বিজনেস, অনেক সময় আপনি তো মফস্বল শহরে থাকেন আমি যদি ভুল না করে থাকি, আশেপাশের কেউ কি এমন খারাপ কথা বলতো যে পার্লারের বিজনেস কি করতে পারবা বা কি হয় এখানে? হ্যাঁ, এগুলো তো বিপদের তালিকাতেই ধরি না, এগুলো তো অ্যাভেলেবেলই, যে ও এখানে মেয়ে আসছে এরকম হয়তো। তোমার কথাটাতে বলি, আমি বললাম যখন প্রথম চাঁদা নিতে আসতো, তুমি বললে না যে আপু আপনি না করেন নাই, আপনি বললেন না কিসের চাঁদা দিব, আমি তখন জিজ্ঞেস করতাম আমি কিসের চাঁদা দিব, এখানে কি আমি অন্যায় কোনো কিছু করছি? বলে যে আপনার কাছে মেয়েরা আসে না এই জন্য চাঁদা দিবেন। আমি বললাম মেয়েরা তো সার্ভিসের জন্য আসে। বলে যে না মেয়েরা সার্ভিসের জন্য আসে না, তো মেয়েরা এখানে ব্যবসা করতে, আপনি মেয়ে দিয়ে ব্যবসা করতে আসে। এটা বলবে ও আচ্ছা আপনি চাঁদা না দিলে এটা রটায় দিবে, আচ্ছা এরকম বলবে, চাঁদা দিতেই হবে। আপনি তখন আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন নাই? তখন ওইরকম চোখ মুখও অত ফুটে নাই, আমি তো একটার পর একটা বাধা অতিক্রম করতে করতে আমি শিখে গেছি। একদমই তাই। আর এমনিতে আশেপাশের মানুষ বা পরিচিত জনরাই অনেক সময় আছে না যে কোন একটা নতুন কিছু শুরু করার সময় একটা নোংরা কথা বলবে বা কোন একটা গায়ে কালি লাগাবে। এটা ফার্স্টের দিক থেকে, মানে আমার হাজবেন্ড যখন আমাকে বিয়ে করার পরে যখন আমি পার্লারের কাজ করি বা পার্লার দিয়ে চলছি, এইটা মানে হচ্ছে মেয়েটা ভালো না। অনেক মানুষ তো তখন তার আত্মীয় স্বজন বলো অনেকেই তো তখন একটু বাঁকা চোখে দেখতো, কিন্তু এখন যারা আমাকে পার্সোনালি চিনে এখন তো তারা জানে। খারাপ মন্তব্যের শিকার হতেন আপনি? খারাপ মন্তব্য বলতে আমাকে তো ডিরেক্ট কেউ পার্লার বিজনেসটাকে খারাপ ভাবতো, বাট আমাকে করে কোনো কথা এরকম বলে না, পার্লারের মেয়ে মানেই খারাপ, আচ্ছা এরকম আর কি, স্মার্ট মেয়ে খারাপ। আচ্ছা, এই যে এখন তো বলছেন যে ভাইয়া অসুস্থ, বাচ্চাগুলো অসুস্থ, আপনি নিজেও অসুস্থ, কিন্তু আপনার নিজের আবার রোগও ধরা যাচ্ছে না। আপনি ক্যামেরার ওপারে আপনার সাথে কথা হচ্ছিল যে আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার বা এরকম কিছু হচ্ছে কিনা ধারণা করছিলেন, এটা কি আদৌ সত্য কিনা? হ্যাঁ, এটা আদৌ সত্য, কারণ হচ্ছে গতকালকে এটা কিন্তু বলতে না করছে, তোমার ভাইয়া বারবার বলছে, কারণ এখন যদি সেটা আমি ক্লিয়ার করি যে আমি এটা বুঝতে পারছি, তখন যারা একবার করছে তারা কিন্তু এটা আবার রিপিট করবে। আচ্ছা, তারা কিন্তু এই বিষয়টা আবার রিপিট করবে। তারপরও যেহেতু এক্সপ্লেইন করে ফেলছে বলি, গত 1 থেকে 1.5 মাস আগে আমি যে নতুন বাড়িটা করছি, সেই বাড়িটাতে একটা মহিলা আমার ভিডিও দেখে, তোমার ভাইয়ারও রিলেটিভ, তো উনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল
সকালবেলা হাঁটে না, মর্নিং ওয়াক বের হয়, হাঁটাহাঁটি করে। তো উনি হাঁটার সময় উনি দূর থেকে দেখতেছে একটা লোক আমাদের যেই ফ্লোর ঢালাই এখনো তো হয় নাই, এই 2-1 দিনের মধ্যে হবে। কয়তলা ওটা বিল্ডিং? 6 তলা। মানে হয়ে গেছে নাকি? না, নিচতলাটা মাত্র ছাদ হইছে, এখন 2 তলার ছাদ হবে। তো হাঁটাহাঁটি করছিল, তো তখন উনি দূর থেকে দেখছে একজন লোক খোদাই করতেছে মাটি। মহিলা নাকি পুরুষ? পুরুষ। পুরুষ এতটুকু বলছে, নাম বলে নাই। তবে এটা হচ্ছে কে বা কাহারা করছে, আমার আশেপাশের লোকে এটা বলছে। তারপর কি হলো? তো এটা ওনার সন্দেহ হলো, কি এত ভোরে, এত সূর্য উঠে নাই, এই লোক এখানে মাটি খোদাই করে কি করতেছে। তো উনিও কিন্তু এই ধরনের বিষয়টাতে মানে শিকার ওনার সাথেও এরকম হয়েছে, ওনাকেও এরকম তাবিজ করছিল। তো উনি বিষয়টা বলতেছে খোদাই করতেছে দেখে কি হয়। ওনার সাথে ওনার ছেলেও ছিল। তো উনি তাকাইছিল, তাকায় অনেকক্ষণ ধরে দেখতেছে ভিতরে। এখন তো ফ্লোরে হচ্ছে বালি দিয়ে ভরাট করা না, আমার যে নতুন বাড়ি হচ্ছে। তো এই ফ্লোরের বালিগুলা খুঁড়ে কিছু একটা রাখতেছে। তো উনি আমাকে নাকি অনেক ভিডিওতেও মেসেজ করছে যে আপনি একটু বাড়িটাতে দেখেন, এরকম আমার সাথে যোগাযোগ করেন হ্যানতেন। এবং উনি আমাদেরকে চাইছেও, যোগাযোগ করতে পারে নাই। তো কোরবানি ঈদের আগের দিন তোমার ভাইয়াকে পায়, রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। তো পাওয়ার পরে বলতেছে তোমাকে তো আমি খুঁজতেছি, আমি তো সম্পর্কে তোমার এমন হই, তোমার বাড়িটাতে অমুক একটা জায়গায় একটা লোক আজ থেকে 1.5 মাস আগে মাটি খুঁড়ে তাবিজ বা কিছু একটা করছিল, পুঁতে রাখছিল। এটা আমি দূর থেকে দেখি, এটা তুমি কবিরাজ দিয়ে পারো, আর ওই জায়গাটা তুমি খোদাই করে তুমি তাবিজটা সরাই ফেলো। ফ্লোর যদি তুমি ঢালাই দিয়ে দাও তাহলে কিন্তু সারা জীবনের জন্য এই তাবিজে তোমরা শেষ হয়ে যাবা। তখন এই যে আমি তোমাকে একটু আগে যে ভিডিওটা দেখালাম, গতকালকে রাতে, আমি তো আজকে প্রোগ্রামটা করতে আসছি, গতকাল রাতে এটা খোদাই করার অনেক চেষ্টা করছি, কিন্তু ওইখানে কোনো তাবিজ পাইনি। 1 মাস 1.5 মাস হয়ে গেছে না, বালু তো অনেক হয়ে গেছে, বসে গেছে। তো এখন এটা আর কি যদিও এক্সপ্লেন করে ফেললাম। তো সব দিক থেকে আসলে একই তো হিংসা, যে পারতেছে সামনে মারতেছে, যে পারতেছে পিছন ধরে লেজ টান দিচ্ছে, যে পারতেছে ওই যে তাবিজ তোমারে, কোনো দিক থেকে আসলে শান্তি নেই। আমি বলবো আপনারা আসলে অডিয়েন্সদের উদ্দেশ্যে, মানে নজর জিনিসটা আসলেও সত্য, কোনো কিছু আসলে দেখাইতে হয় না। দেখালেই হয়তো, যখন আজ থেকে 3 বছর আগে কেউ জানতোই না আমাদের আসলে টাকা পয়সা আছে, আমাদের কোনো শত্রু ছিল না, এই ধরনের শত্রু ছিল না যে জীবন নিয়ে নষ্ট করার শত্রু বা একদম ছুরি মারার শত্রু, এরকম ছিল না। হয়তো তখন ওই যে একটার পর একটা বাধা থাকে না, ছোটখাটো বাধাগুলো পার করে আসছি, হয়তো তখন অভাবের বাধা পার করে আসছি, হয়তো তখন মানুষের সহযোগিতার বাধা পার করে আসছি, স্ট্রাগল করে আসছি। কিন্তু এখন মানে বাঁচা মরার বিষয়টা চলে আসছে। মানুষ কোনো না কোনো ভাবে চাচ্ছে যেন আমি একদম ধুলায় মিশে যাই, আমি নারী, আমি এত অল্প সময়ে অনেক কিছু করে ফেলছি, এটাই হচ্ছে আমার অপরাধ, আমি নারী হয়ে সফল, এটাই হচ্ছে আমার অপরাধ, আমি এত কিছু, মানে আমার সফল হওয়াটা হয়তো তাদের কাছে খুব খারাপ একটা বিষয়। তো যাই হোক, হিংসার থেকে হোক আর যেভাবেই হোক, সবাই যে যার মতো, যারা আমাকে পছন্দ করে না, সবাই চাচ্ছে যেন কোনো না কোনো দিক থেকে আমার ক্ষতি হোক, কোনো না কোনো দিক থেকে আমি পিছিয়ে যাই, কোনো না কোনো দিক থেকে আমি এখানেই থেমে যাই। তবে আমি এখানে তো থামবো না, এখানে আমি থামবো না। এইসব বাধা আমি যদি, হ্যাঁ, তাবিজের যে বিষয়টা এখন আসছে, এইটার সাথে আমি কেন, এটার সাথে দুনিয়ার কোনো মানুষ পারবে না, আমি এটা জানি। সৃষ্টিকর্তা তো আছেন, এটার সাথে দুনিয়ার কোনো মানুষ পারবে না। তা না, সৃষ্টিকর্তার বিষয়টা আমি বলি, এখানে কিন্তু তাবিজের মাধ্যমে তোমাকে কিন্তু মেরে ফেলাও সম্ভব। আমরা সম্প্রতি একটা কথা শুনছিলাম যে একজন নায়িকার এরকম কালো জাদু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যদিও জানি না এটা সত্যতা কতটুকু, তিনি মারা গেছেন, এটা আল্লাহ ভালো জানেন। তবে হ্যাঁ, এগুলো করে এখন করছে, তো এখন মানুষ তো মানে প্রকাশ্যে কি করবে মানুষ, টাকা পয়সা কতটা ভয়ঙ্কর বলেন তো আপু। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনারা দেখাবেন না,
আপনারা দেখাবেন না, তবে আমার দৃষ্টিকোণ থেকে যদি বলেন মৌ আপু আপনি কি দেখাবেন, আপনি কি বলেছেন, হ্যাঁ আমি তোমার প্রোগ্রামেই নিজে থেকেই যেন মানুষ ইন্সপায়ার হয়। আমার ইন্টেনশন কিন্তু আমাদের খারাপ ছিল না। আমি যেহেতু ছোট্ট থেকে ক্ষুদ্র থেকে এ পর্যন্ত আসছি, আমার উদ্দেশ্য ছিল হচ্ছে আমাকে দেখে কিছু নারী হতাশ না হয়ে তারা শেষ থেকে শুরু করুক, এবং তারা আমাকে দেখে শিখে যেন তাদের জীবনের মানেটা যেন বুঝতে পারে যে কোনো কিছু আসলে শেষ না, শেষ থেকেও শুরু করা যায় এবং কি সফল হওয়া যায়। এটা আসলে মৌ আপুর জীবন থেকেও শিখলাম। এই বিষয়টা যেন থাকে, যার জন্য আমি ইন্সপায়ার করার জন্য হওয়ার জন্যই আমি আপনাদের উদ্দেশ্যে বলা আমার সফলতাটা। কিন্তু সফলতাও কখনো কখনো কাল হয়ে যায়। এইটাও আজকে যে এক্সপ্লেন করছি, এইটাও আপনারা আমাকে দেখেই শিখবেন যে কোনো কিছু আসলে দেখাইতে হয় না। ইসলামেই বলা আছে নজরে বিশ্বাস করতে, এই যে নজর জিনিসটা সত্য, এটাতে বিশ্বাস করতে হয়। তো আমি যদিও আপনাদের জন্য আমার সফলতাটা সবসময় না, একটা পর্যায়ে এসে আমার সফলতাটা আমি তুলে ধরেছিলাম, তবে এখন থেকে আমি আর এগুলো করব না। এখন আমি বলবো আমার জামাই আমারে মারধর করে, আমার জামাই আমারে ভালোবাসে না, এগুলো তো আমি রাফ ইউজ করি, এগুলো সিটি গোল্ড, আমার আসলে কোনো কিছুই নাই, আমি মানে সবকিছুই এখন আমি আর তুলে ধরবো না, যেটা সত্যি কথা। তারপর আমি নিজে পার্সোনালি একটা কথা বলি, আমি যেটা বিশ্বাস করি যে আমরা যখন একজনকে সুনাম করি বা একটা কিছু ভালো লাগলো, তখন কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কিভাবে বলতে হবে। মাশাআল্লাহ যদি বলি তাহলে কিন্তু সেখানে নজরটা লাগে না। মাশাআল্লাহটা কিন্তু অনেকে আছে যে হয়তো বা লোভ বা হিংসাত্মক হয়ে মাশাআল্লাহ বলতে চায় না। আমি দেখেছি আমারই পরিচিত অনেকে আছে, আমার কোনো একটা সাকসেস দেখলে ইচ্ছে করে আমি যখন বলে দেই যে একটু মাশাআল্লাহ বলো বা কিছু, দেখি বলে না, হাসতে হাসতে বলে যে তুমি তো আম্বানি, তুমি তো অত বড় লোক, তুমি তো এত, কিন্তু তাদের মুখ থেকে আমি মাশাআল্লাহ কথাটা আমি কখনো বের করতে পারিনি। আসলেই সত্যি আমি আপনার সাথে একমত, টাকার বিষয়টা এতটাই ভয়ঙ্কর যে যখন একজনের কাছে চলে যাবে এবং অপর পক্ষ যখন হিংসাত্মক মনোভাব নিবে, তখন আসলেই নজর লাগার সম্ভাবনা আছে বলে সেটা আমিও বিশ্বাস করি। আজকের শোতে আমি আরো একটা কথা স্কিপ করে, যে এটা লাইফের কখনো কখনো আমি অন্য আমার জায়গায় যখন আমি যাব তখন আমি বলবো, আমি এই ব্যবসা নিয়ে আমি 1 বছর আগে আমার থানাতে একটা জিডিও করা আছে, ওই বিষয়টা বলতে গেলে কিছু মানুষকে ডিরেক্ট টানতে হয়, যার জন্য আজকের প্রোগ্রামে সেটা আমি স্কিপ করলাম। মানে অনেকেই ভাবতে পারেন যে বিন্দি আপু আপনি এত ঝামেলা, মানে আপনি এত সমস্যার মধ্যে দিয়ে আপনি ব্যবসাটা চালাইছেন, এটা কিছুই না, এর থেকেও আরো অনেক অনেক ঝামেলা আমি করে আসছি, পিছনে ফেলে আসছি। তো এখন বলতে চাচ্ছি না, জানেনই তো চারপাশে আমার কতটা মানুষ আমাকে ধরার জন্য, আমার একটা ভুলকে কেন্দ্র করে আমাকে কিভাবে একটু ধরতে পারে। আমরা কাম্য করি যে আপনি আর বিপদে না পড়েন, বলবো কোনো না কোনো এক সময় এই বিষয়গুলো আরো ভালোভাবে বলবো। আমরাও অপেক্ষায় থাকলাম সেই সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে আসুক, এবং অবশ্যই আপনি সেফ থাকবেন। আমি আমার জন্য দোয়া করবা এতটুকুই, কারণ আমি জানি না, সত্যি কথা বলতে আমি মানুষটা কারো ক্ষতি করি নাই আজ পর্যন্ত, এটা অনেস্ট একটা কথা, আমি কারো ক্ষতি করি নাই। আমি আমার বাসাতেও আমি কিছু মেয়েকে আশ্রয় দিছি, যে মেয়েগুলা চোখের পানিটা আমার সামনে দাঁড়ালে আমার প্রশংসা করতে যেয়ে তারা চোখের পানি ফেলবেই, যে আজকে আমরা মরে যাওয়ার মতো অবস্থা, আমার বাচ্চাটার দিকেও মানে ভাত তুলে দিতে পারতাম না, কিন্তু আপনি আছেন বলে আজকে বাচ্চাটাকেও খাওয়াইতে পারতেছি, আমিও খাইতে পারতেছি। এই বিন্দিয়া সাজঘর আছে বলে আমি এতগুলো মানুষের পেট চালাইতে পারতেছি, এতগুলো মানুষের দায়িত্ব নিতে পারতেছি। কিন্তু যে বা যাহারা আপনারা যেই কারণেই আমাকে ক্ষতি করেন না কেন, আমার পিছনে লাগেন না কেন, বিশ্বাস করেন আমি আমার শত্রুকেও ভালোবাসি, আমি আমার শত্রুর জন্য আল্লাহর কাছে আমি দোয়া করি। তবে আপনারা এটা করেন না। আমি অনেক ছোট্ট থেকে এ পর্যন্ত অনেক কষ্ট করে বড় এ পর্যন্ত আসছি। হ্যাঁ, আপনাদের চোখে আবারও বলছি, ইন্সপায়ার করার জন্য অবশ্যই লেগে থাকলে কিছু না কিছু হয়। আপনারা লেগে থাকেন, আপনারা হ্যাঁ কিছু জিনিস দেখাইতে হয় না। আমি আজকের প্রোগ্রামে এইটা বলতেছি, দেখাইতে হয় না, হয়তো আমি সেটা আপনাদের ভালোর জন্যই দেখাইছি, কিন্তু বিপদে আমিই পড়ছি। তো আপনারা আসলে আমার জন্য দোয়া করবেন, কখন মানে দুনিয়ার সময় শেষ হয়ে যায়
বলা যায় না, কিন্তু কথা, ব্যবহার, আচরণ এগুলোই আসলে রয়ে যায়, মানুষের রয়ে যায়। আমার একটাই কথা বিশ্বাস করবেন, যত যেমনই হোক, এই আমি মানুষের ক্ষতি, আমি না আমরা, তোমার ভাইয়াও, মানে মানুষের ক্ষতি করবে এটা আমরা কখনো চিন্তাও করি না। আমাদের দ্বারা কোনো একটা প্রাণীরও ক্ষতি হবে সেটা আমরা কখনো চিন্তা করি না, চিন্তার বাহিরে। সো ওইভাবেই দেখবেন, কেউ যদি আমাদেরকে টেনে হিস্ট্রিও নামাইতে চায়, ওইটাই মাথায় রাখবেন যে এই একদিনের কথায় বা কোনো একটা বিষয়ে আজকে ওই মেয়েটাকে যদি খুঁজে না পাওয়া যাইতো, তাহলে কিন্তু আজকে আমি অপরাধীই থাকতাম। একদম। আজকে পুলিশও এই কথাটাই বলছে, যে ওসি সাহেব উনি কিন্তু এটাই বলছে, বিশ্বাস করেন আপনি ওই মেয়েটা খুঁজে পাওয়া গেছে, আল্লাহ আপনার মানুষের দোয়া আছে আপনার উপর। আমরা চাই বিন্দি আপু যে ভবিষ্যতে আপনি এরকম বিপদে না পড়েন এবং নিজে সেফ থাকেন। তুমি জানো কিছুদিন আগে একটা মেয়ে, তার 2 দিন পরে, ঈদের 2 দিন পরে, ঈদের 2 দিন আগে কিন্তু ওই মেয়ের ঘটনা, ঈদের 2 দিন পরে আরেকটা মেয়ে আসছে, ওইখানে কিন্তু ওই মেয়েটাকে বাচ্চা সহকারে আসছে, আমার উপর ভরসা করে, জামাই নাই, একদম মা বাবা অনেক অত্যাচার করে বের করে দিয়েছে, আমার উপর ভরসা করে কোনো একটা কাজ দিতে, প্রয়োজনে আমার বাসা মুছে সে খাবে, বাচ্চাটাকে নিয়ে আমার এখানে থাকতে আসছে, 2টা বড় বড় ব্যাগ নিয়ে। আমি কিন্তু রাতের 10:30 বাজে আসছে, আমি কিন্তু মেয়েটাকে বের করে দিছি, এবং কি মেয়েটাকে বের করে দেওয়ার পরে আমি একটা পোস্টও করছি। এবার বলতে পারো আপু আপনি পোস্টটা কেন করলেন? পোস্ট আমি এই জন্য করছি, আপাতত আপনারা কেউ আমার বাসায় আসবেন না, এরকম কোনো মেয়ের কোনো সহযোগিতা এই মুহূর্তে আসলে আমি করতে পারবো না, ইচ্ছাকৃত ভাবেও করতে পারবো না, অনিচ্ছাকৃত ভাবেও করতে পারবো না। এইসব কারণেই মনে হয় মানুষ মানুষকে সাহায্য করতেও ভয় পায়, যেমনটা আপনি এখন ভয় পাচ্ছেন। এখন এই মুহূর্তে আমি তো এখন ভাড়া বাসায় আছি, সো এই মুহূর্তে আমি যেহেতু আইনি বিষয়ে অনেক কিছুতে হ্যাসেল হয়ে আসছি, আমি তখন বললাম যে অনেক মেয়েকে তো আমি আশ্রয় দিচ্ছি, এটা কি আমার অপরাধ? বলো যে আপনাকে উদার হইতে কে বলছে? এটা অবশ্যই আপনার অপরাধ। আইনি বিষয়ে যখন চলে যাবেন, আইনি বিষয়টা একটু করা আমাদের মতো না, আপনার ইমোশন আবেগী নিয়ে আইন কিন্তু এটা চিন্তা করে না, আইনের কাছে আবেগ ইমোশন এগুলোর দাম নাই। তো আপনারা ওই ভিডিওটা দেখে জাস্ট কিছু মেয়ে যারা হুটহাট চলে আসে, অসংখ্য মেয়ে আসে, কখনো এগুলো সোশ্যাল মিডিয়াতে এগুলো আমি বলি নাই, তবে আপনাদেরকে বলছি এই ভিডিওটা দেওয়ার একটাই রিজন, যে এরকম কোনো মেয়ে যেন আমার কাছে এরকম রাগ করে এই করে সেই করে যেন না আসে, যেন আমি আর বিপদে না পড়ে। এখন কিভাবে বুঝবো যে কেউ ইচ্ছা করে একটা মেয়ে পাঠাইছে, নাকি সে আসলেও বিপদে পড়ে আসছে, নাকি আমাকে বিপদে ফেলতে আসছে? যাক, আমরা চাই না আপনি আর বিপদে পড়েন, এবং মানুষকে যে সহযোগিতা করার মনোভাব সেটা সত্যিই প্রশংসনীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ভালো থাকবেন। দর্শক, একটা বিষয়ে আমার একটুখানি বলতে ইচ্ছে করছে, যে আমরা অনেক সময় দেখি না অফিস পলিটিক্সের কারণে হিংসাত্মক মনোভাব, বা ধরেন একই পজিশনে চাকরি করছেন, কিন্তু একটা মানুষ কেন সে আপনার সমানই বেতন পাচ্ছে এটা নিয়েও আপনাদের অনেক সময় হিংসা করে আপনারা অফিস পলিটিক্স করেন, ওর বিরুদ্ধে কথা লেখান বা কাজ করেন। এই যে টাকার বিষয়ে যে হিংসাত্মক মনোভাব, এটা থেকে আসলে আমাদের বেরিয়ে আসা উচিত, কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, স্বয়ং আল্লাহ তাআলা এটা নির্ধারণ করে দেয়। আপনি যদি আল্লাহ তাআলা নির্ধারণের উপর গিয়ে হাত দিতে যান, তাহলে সেটা কিন্তু প্রকৃতির প্রতিশোধ বা রুহের হাই বলে একটা কথা আছে, সেটা আপনার উপরও পড়তে পারে। এবং নজরে অবশ্যই আমরা বিশ্বাস করি, যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, অবশ্যই নজরে বিশ্বাস করি। নজরটা কখনো কখনো সত্যি হয়ে যায়, এই জন্য বলা হয় যে নিজের সম্পদ, স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা, এই বিষয়গুলো মানুষের সাথে শেয়ার করা উচিত না। সবাই ভালো থাকবেন। ইটস কমপ্লিকেটেড এর সাথেই থাকবেন।